ইসাদি, দেখেন না, ওরা মামুনিকে নিয়ে যাবে বলছে। মামুনি রাতে না খেলে, না খাইয়ে দিলে আমার আমার সেদিন পেট ভরে না। এই সাদি, আমি ছাড়েন, আমি মামুনির সাথে যাব। ওরা বাবাকে নিয়ে চলে গেল, আপনি ফিরে আসতে বলেন না। আমি 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 আর কখনো দুষ্টুমি করব না। আমার উপর রাগ করে ওরা কেন চলে গেল? মামুনিকে ছাড়া আমি ওখানে কি করে থাকবো? বলেন না এই সাদি, বলেন। আমায় একটু ছেড়ে দিন। নয়ন ভরে দেখতে ইচ্ছে করছে আমার মামুনিকে। পিহু সাদির বুকে এলো পাথারি কিল ঘুষি দিতে শুরু করে। সকলের মন ভার। পিহুর কান্না সবাই কেউ কাঁদাচ্ছে। লোকজন একত্রিত হলো আতিয়া বেগমের খাটিয়া নিয়ে যাওয়ার জন্য। সাদি বুকের উপরে পাথর চাপা দিয়ে পিহুকে নিজের থেকে ছাড়িয়ে জেরিনের কাছে দিল। কয়েকজন মহিলা মিলেও পিহুকে সামলাতে পারছে না, পাগলের মতো গড়াগড়ি শুরু করলো মাটিতে। সাদি পিহুর দিকে একবার করুণ চোখে তাকিয়ে খাটিয়া নিয়ে হাঁটা শুরু করলো। এতক্ষণে সাদির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ার মতন শুরু করলো। খুব কাঁদতে ইচ্ছে করছে তার। আজ খাটিয়াটা বেশ ভারী লাগছে সাদির কাছে। সন্তানের কাঁধে মায়ের লাশের থেকে কষ্টের বোধহয় আর কিছু নেই। কবরস্থানের ভিতরে এনে খাটিয়া রাখা হলো শেষবারের জন্য। সাদি নিজের মায়ের মুখটা দেখে নিল। কি মায়া সেই মুখে! হাহাকার করে উঠল সাদির অন্তর। রাত 11টা। বন্ধুদের নিয়ে ফিরেছে সাদি তার এক বন্ধুর বাড়িতে। সেইখানেই পিহুকে নিয়ে জেরিন আছে। এতক্ষণ সাদি নদীর পাড়ে বসেছিল। অশান্ত লাগছে তার সব কিছু। কী থেকে কি হয়ে গেল ভাবলেই দম আটকে আসছে সাদির। পিহু যে রুমে আছে ধীর পায়ে সেই রুমে গেল সাদি। গিয়ে দেখে জেরিনের কাঁধে মাথা রেখে বসে আছে পিহু। দৃষ্টি স্থির, চোখগুলো ফুলে গেছে অতিরিক্ত কাদার কারণে। সাদিকে আসতে দেখেই জেরিন সোজা হয়ে বসল। সাদি আস্তে করে বিছানায় বসল পিহুর মুখোমুখি। মেয়েটাকে কত কি বলছে তার আম্মুকে মামুনি বলায়, তার বাবাকে বাবাই বলে ডাকার জন্য। তবে এখন কাকে ডাকবে পিহু? আর এখন কাকে নিয়েই বা রাগ দেখাবে সাদি পিহুর উপরে? সাদি পিহুর দিক থেকে চোখ সরিয়ে নেয়। সাদির চোখ দিয়ে এক ফোঁটা নোনা অশ্রু বেরিয়ে আসে। বুক চিরে বের হতে চায় এক তলা ভাঙা দীর্ঘশ্বাস। সাদি আর কিছু না বলে উঠে যায় সেখান থেকে। সাদি চলে যেতেই পিহুর চোখ ঘোরায়। গলা বসে গেছে তার এত চিৎকার চেঁচামেচির জন্য। সবাই থাকতেও পিহুর কিছু একটা বড্ড অভাব মনে এসে লাগছে। পিহু জেরিনের বাহু পেঁচিয়ে আবার কাঁধে মাথা রাখে। কিছুক্ষণ পর পর ফুপিয়ে উঠছে পিহু। সাদি বাইরে চলে আসে। এখান থেকে বাইরের শীতল পরিবেশ খুব অনুভব করছে সে। চাঁদনি রাতের আলোয় পুরো ধরনই আজ আলোকিত। তবে তার জীবনের বটগাছ আর তার ছায়াই আজ তাকে ছেড়ে চলে গেল। একটু পর পুলিশ আসবে। পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী কিছু তথ্য নিয়ে মিশন শুরু করে দেবে খুনিকে ধরার। সাদি খোলা আকাশের নিচে ওই আধ খাওয়া চাঁদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আমার একটা আফসোস, আমি কখনো মুখ ফুটে তোমাদের বলতে পারিনি আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি আম্মু। এই একটা আফসোস আমাকে সারা জীবন কাঁদাবে। আল্লাহ তোমাদের ভালো রাখুক। আমার কষ্ট হলেও কাঁদবো না। আমি জানি কাঁদলে মৃতের আত্মারা কষ্ট পায়। আমি তোমাদের কষ্ট দিতে চাই না। আমার ধসে যাওয়া এক সুন্দর পৃথিবী। সাদি থামল। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও খোলা আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমায় শক্তি দাও আল্লাহ, ভেঙে দিও না। আমি চাই না এই গম্ভীরতার পেছনের অসহায় মানবটাকে প্রকাশ করতে। আমার মাথায় এখন অনেক দায়িত্ব আল্লাহ। আমার ছোট্ট পিহুরানির মনটাও শক্ত করে দাও। ওকে ভালো রাখার দায়িত্ব আমার। ধৈর্য দিও খোদা। সাদির বিড়বিড় করার মাঝেই ভেতর থেকে সাদির এক বন্ধু এসে বলে পুলিশ এসেছে। সাদি আর এক মুহূর্তও দেরি না করে চলে যায় ঘরের ভেতর। পুরো ডাইনিং টেবিল ঘিরে বাড়ির সকল মানুষ। পিহু সাদির পাশে বসে আছে, তার পাশে জেরিন, আর তার পাশে সাদি। সাদিদের ঠিক সামনের সোফায় বসে আছে থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর রাশেদ। রাশেদ কিছু গলা ছেড়ে পরিষ্কার করে নিয়ে বেশ সাবলীলভাবেই বলে, হার্ট সার্জন মিস্টার চৌধুরী। সাদি মাথা উঁচু করে রাশেদের দিকে তাকাতেই রাশেদ সাদির দিকে একটা ফাইল এগিয়ে দেয়। সাদি কিছু বলে না, নিয়ে নেয়। পোস্টমর্টেমের রিপোর্ট এটা। সাদির চোখ দিয়ে পানি আসে। তার বাবা পুরো 9 বার বুকে চাকু দিয়ে আঘাত করেছে কেউ। হয়তো মনের ক্ষোভ মিটিয়েছে। আর তার মায়ের পেটেও 4 বার ছুরি দিয়ে আঘাত করেছে। সাথে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেছিল। সাথে ফাইল থেকে মুখ তুলে ইন্সপেক্টর রাশেদের দিকে তাকাতেই রাশেদ বলে ওঠে, আপনাদের কি কারোর সাথে শত্রুতা আছে যে
মরার পরে বাড়িতে দুটো টাইম বোম ফিট করে রেখে যাই। সাথে সাথে সকলেই স্তম্ভ। পিহুর মাথা যন্ত্রণা শুরু হয়েছে। রাশেদ আবারও বলে ওঠে, আপনার মা মিসেস আতিয়া বেগমের হাতেও আপনার বাবার কারো মাথার কপালে খুব নির্মমভাবে লেখা হয়েছে IFS। এইভাবেই মন খারাপ কষ্টের মধ্যে দিয়ে দিন চলতে শুরু করেছে। সাদি হসপিটালের পাশেই একটা ফ্ল্যাট কিনেছে, যেখান থেকে পিহুর কলেজ আর হসপিটাল দুটোই কাছে। হাজার চেষ্টা করেও খুনিকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশরা এক প্রকারের হাল ছেড়ে দিয়েছে, তবে সাদি ছাড়েনি। সে বোম ব্লাস্টের কারণে বাড়ির অর্ধেক ধসে পড়ে। সেটা মূলত সাদিদের মারার জন্যই ছিল। আতিয়া বেগম ও ইলিয়াস চৌধুরীর মৃত্যুর খবর মেহুবা ইরিনা কেউ জানে না। তারা জানবেই বা কী করে? সাদিও সেই ভুলের পরে আর তাদের সাথে কথা হয়নি সাদির। মেহুর সাথে পিহুর মাঝে মাঝে কথা হতো, তবে মেহুকেও আর বলা হয়নি। হঠাৎ সাদিরটাকে পিহুর ধ্যান ভাঙে। কল্পনা থেকে বেরিয়ে আসে পিহু। চোখের পানিতে গাল ভিজে গেছে। দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে সাদি। আজ একটু বেশিই ঘুমিয়েছে সে। সাদির ডাক শুনে পিহু তাড়াতাড়ি করে চোখের কোণ মুছে নেয় হাতের তালুর দিকে। পিহু ওড়না দিয়ে তাড়াতাড়ি মাথায় কাপড় তুলে দিয়ে সাদির দিকে ফেরে। তারপরে ভাঙা গলায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কিছু বলবেন? সাদি কিছু বলে না, চুপ করে একইভাবে তাকিয়ে থাকে পিহুর দিকে। এই 6 মাসে মেয়েটা কতটা বদলে গেছে। হাতগুলো শুকিয়ে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে, চুলগুলোরও মনে হয় যত্ন নেয় না। সাদিকে একইভাবে তাকিয়ে থাকতে দেখে পিহুর হৃদয় কুঁচকে যায়। ভ্রুকঞ্চিত রেখেই আবার বলে ওঠে, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? পিহুর এবার কথায় সোজা হয়ে দাঁড়ায়। সাদি মনে মনে বেশ লজ্জা পায় ভাবনায় ডুবে যাওয়ার জন্য। সাদি বুঝতে পেরেছে আগেই পিহুর মন খারাপ ছিল, চোখের পানিও তার চোখ এড়ায়নি। তবে এই কথা তুলে পিহুর মন আরও খারাপ করতে চায় না সে, তাই গলা ছেড়ে ঠান্ডা কণ্ঠে বলল, 12টা তো বাজতে চললো, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কিছু খেতে হবে। সাদির কথায় পিহুর টনক নড়ে। এই যা, সে সকালে রান্না করবে করেও তো যায়নি। কলেজে গিয়ে মনে হয়েছিল করে গিয়েছে, তবে আসলে তো সে রান্নাই করেনি। এখন কি খেতে দেবে সাদিকে? পিহু চিন্তিত মুখ দেখে সাদি হাসে। উল্টো করে দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, আমি বাইরে থেকে নিয়ে এসেছি, একটু পরিবেশন করে দিলে তৃপ্তি সহকারে খেতাম। সাদি চায় যত তাড়াতাড়ি সম্ভব তার বাবা মায়ের খুনিকে খুঁজে পেতে। তবে পিহুর পরীক্ষার পরে পুরোপুরি গোপনভাবে খুঁজবে সে। একটা ক্লু খুনির কাছে নিয়ে যেতে সাহায্য করবে তাদের। এখন সে পিহুর পড়াশোনার দিকে খেয়াল রাখতে চায়। আর কিছুদিন পরেই পরীক্ষা, তারপরেই পিহুকে নিয়েই বের হবে এই অভিযানে। তার আগে যেভাবেই হোক পিহুর সাথে নিজের সম্পর্কটা ঠিক করতে চায় সে। স্বামী স্ত্রীর না হোক, তবে বেস্ট ফ্রেন্ডের মতো বন্ধুত্বের সম্পর্ক করতে চায় সাদি পিহুর সাথে। সাদি রুম থেকে বের হতেই পিহু আসে। লোকটা নিচে অগোছালো থাকলেও তার খেয়াল রাখে খুব করে। পিহুর খুব খারাপ লাগে দুটো গোছালো মানুষকে নিজের চোখের সামনে অগোছালো হয়ে যেতে দেখতে। একজন নিজের মানতে না পারা স্বামী, আর একজন তার ভালোবাসা। পিহু কোনো একজনকে নির্ধারণ করে বেছে নিতে পারছে না। পিহু চাইলেও এই বিবাহের সম্পর্ক থেকে বের হতে পারছে না, আবার চাইলেও নাবিলের সাথে আর কিছু হওয়ার চান্স নেই। তবে সাদির সাথে সব ঠিক করা যায়। পিহু আর ভাবে না, ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে জেরিন। বাসায় আসা পর্যন্ত পড়ার টেবিলেই বসে আছে। বই সামনে খোলা থাকলেও তার মন ঘুরে বেড়াচ্ছে। যত দিন এগোচ্ছে জেরিনের মনে ভয় জিনিসটা বেশ ঘাঁটি গেড়েই বসেছে। এখন প্রয়োজন ছাড়াও ঘর থেকে বের হতেও ভয় করে। কোচিংয়ে যাওয়াও অফ করে দিত, শুধুমাত্র পিহুর জন্য যেতে হয়। মেয়েটাকে বড্ড ভালোবাসে সে। আঙ্কেল আন্টি মারা যাওয়ার পরে মেয়েটার খারাপ সময়ে সব সময় জেরিন পাশে ছিল। সব সময় কাঁদত পিহু, তবে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই ছিল না জেরিনের মুখে। সে সব জেনেও চুপ ছিল। আচ্ছা, মিথ্যে বলা আর মিথ্যে জেনেও চুপ থাকা কি সমান পাপ নয়? জেরিনের মনে হয় এর মতো পাপ আর হয় না। তার পিহুকে সব জানিয়ে দিতে ইচ্ছা হয়, তবে নিজের পরিবারের দিকে তাকিয়ে তার গলা আটকে আসে। বলতে চেয়েও বলা হয় না। জেরিন জানে না তার জীবনের গ্যারান্টি আদৌ আছে কিনা। আচ্ছা, সে যদি মারা যায় তাহলে একমাত্র প্রমাণ ও নিঃশব্দে হারিয়ে যাবে। পিহু কি কখনো খুনিদের ধরতে পারবে না? জেরিনের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এইসব ভাবতেই। তবে মনে মনে চরম না বলার আফসোসও বেস্ট ফ্রেন্ডকে এক প্রকার ঠকানোর অনুশোচনায় ভুগতে থাকে সে।
জেরিন আর দেরি করে না, পড়ার টেবিলের ড্রয়ার থেকে পার্সোনাল ডায়েরিটা বের করে একে একে সব লিখতে শুরু করে। মুখে না বলুক, লিখে অন্তত পিহুর কাছে দিতে চায় সে। তবে জেরিনের হাত চলে না, আটকে যায় পৃষ্ঠায়। জেরিন ফুপিয়ে কেঁদে ওঠে নীরবে। খাওয়ার টেবিলে বসে আছে সাদি ও পিহু, নিজেদের মতো খেয়ে যাচ্ছে দুজনে। খাবার টেবিলে চলছে পিন পতন নীরবতা। নীরবতা ভেঙে হঠাৎ খাবারের দিকে তাকিয়ে সাদি বলে উঠল, কয়টা পরীক্ষা হবে? পিহু খাচ্ছিল, খেতে খেতে থেমে যায়। খাবারটুকু গিলে নিয়ে সাদির দিকে তাকিয়ে বলে ওঠে, 6টি। সাদি পানির গ্লাস থেকে পানি খেয়ে পিহুর দিকে তাকিয়ে কপাল গুটিয়ে প্রশ্ন করে, 6টা কেন? কোনো একটা কারণে হাফ সিলেবাস দিয়েছে, প্রতিটা সাবজেক্ট 50 মার্ক। প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে 100 মার্কের পরীক্ষা। ও আচ্ছা। জি। দুইজনেই আবার খাওয়ার দিকে মনোযোগ দিল। তবে সাদির কেন জানি খাওয়ায় মনোযোগই বলছে না, খাবারের প্লেটে হাত ঘোরাচ্ছে খালি। পিহু একবার তাকিয়েছে সাদির হাতের দিকে, তবে কিছু বলেনি। এদিকে সাদির মন অশান্ত, কিছুতেই শান্তি পাচ্ছে না সে। বুকের ভিতরেই ওঠানামা করছে। কাল রাত থেকেই ভেবে রেখেছে পিহুকে বলবে। সে জানে পিহু খুব বেশি রুড বিহেভ করবে কথাটি শুনলে, তবে মনের অশান্তি দূর করতে তাকে বলতেই হবে। সাদির এমন অমনোযোগী হয়ে খাবারের প্লেটে হাত ঘোরাতে দেখে পিহু বিরক্ত হয়। বিরক্তি কণ্ঠে বলে ওঠে, খাচ্ছেন না কেন? পিহুর কথায় চমকে ওঠে সাদি, সাথে সাথে বুকে ফু দেয়। পিহু যেন আরও বিরক্ত হয়। গম্ভীর রকচটা ছেলেটাও কেমন নার্ভাস হয়ে যাচ্ছে, স্বভাবের বিরুদ্ধে গিয়ে কিছু করবে বলে। পিহু খাওয়া শেষ করতেই সাদি পিহুর দিকে তাকিয়ে সাবলীল ঠান্ডা স্বরে বলে উঠল, পিহু, আমার একটা কথা বলার ছিল, অত্যন্ত জরুরি। আমারও আপনাকে একটা কথা বলার আছে। পিহু শান্ত মায়াবী চোখে সাদির দিকে তাকিয়ে কথাটি বলে। সাদি পিহুর দিকে একইভাবে চেয়ে বলে, কি? আগে আপনি বলেন। না, আগে তুই। আপনি আগে বলতে চেয়েছেন, আপনিই বলেন। হয়তো বলার দরকার নেই, আমি উঠলাম। বলেই উঠে যেতে ধরে। পিহুর চোখ মুখ শান্ত, যেন শীতল জলধারা। পিহু উঠতে দেখে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায় সাদি। পিহুকে উঠতে দেখে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায় সাদি। উত্তেজিত কণ্ঠে বলে, দাঁড়া বলছি। পিহু জানতো সাদি বলবেই, তাই তো উঠে দাঁড়িয়েছিল। পিহু আবারও বসে পড়ে। সাদি মনে মনে এক সাহস চুকিয়ে বলে, যা মনে করার করতে পারিস। তুই জানিস আমি কোনো কারণ ছাড়া কিছু বলি না, আর এটাও কোনো কারণ ছাড়া বলবো না। শুধু এতটুকু বলবো, রাগ কর, অভিমান কর, ঝগড়া কর, শুধু একটা কথা, দয়া করে কথাটা খারাপ মিনিং বের করে আমাকে ভুল বুঝিস না। আপনি বলবেন? পিহু কপাল গুটিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে। সাদি একটা ঢোক গেলে, বুঝতে পারে না এমন নার্ভাস হওয়ার কি আছে। কত মারল পিহুকে, কই এমন তো বুক কাঁপেনি। আজ কেন বুক কাঁপছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। শখের নারী সামনে থাকলে বোধহয় এমনই হয়। সাদি জোর করে একটা দম নিয়ে ঠান্ডা স্বরে বলে ওঠে, পিহু, আমরা কি আমাদের সম্পর্কটা ঠিক করতে পারি না? বাকি 5-10টা স্বামী স্ত্রীর মতো একসাথে থাকতে পারি না? একে অন্যের সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নিতে পারি না? সাদির কথাটা বলতে দেরি হয়, তবে পিহুর উঠে দাঁড়াতে আর হাতের কাছে থাকা গ্লাসটা টেবিলের উপরে আছড়ে দিতে দেরি হয় না। পিহুকে আকস্মিক উঠে দাঁড়াতে আর এমন গ্লাস ভাঙতে দেখে সাদি চমকে ওঠে। সাদির দিকে তাকিয়ে পিহু রাগে কণ্ঠে বলে ওঠে, কি বলেন আপনি? সাদি চুপ করে যায়। সে জানতো পিহু রাগ করবে, আসলেই সাদির ব্যর্থতা। সে তো জানে মনে একজনকে রেখে আরেকজনের সাথে সংসার হয় না। যদি পিহুকে সাদি না পেত, অন্য কোনো মেয়ের সাথে সাদির বিয়ে হতো, তাহলে সাদিও হয়তো মেয়েটার সাথে সংসার করতে পারতো না। সাদিকে চুপ থাকতে দেখে পিহু আরও রেগে গর্জে উঠে বলে, কি হলো বলুন, কোন সম্পর্ক চাচ্ছেন আপনি? আমি মানি না। আর কি? আর 5-10টা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক চাচ্ছেন আপনি? ভাবতেও অবাক লাগে আমার। সাদি চেয়ারে বসে থেকেই কপাল গুটিয়ে বলে, মানে? মানে তো বেশ সোজাই। আপনি আসলে স্বামী স্ত্রীর মতো ভালোবাসা না, আপনি তো চাচ্ছেন শারীরিক। আর কিছু বলার আগে ঠাস করে চড় বসালো সাদি পিহুর গালে। পিহুর কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেনি সে। নিজের প্রতিজ্ঞা ভুলে মেরেছে পিহুকে। সাদির চর খেয়ে সরে যায় পিহু। ফর্সা ত্বকে 5 আঙুলের ছাপ বসে গেছে সাথে সাথেই। পিহু চুপসে গেছে, চোখ দিয়ে পড়ছে উত্তপ্ত নোনা জল। সাদি পিহুর মুখের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, ডোন্ট ক্রাই পিহু।
তবে পিহুর কান্না থামে না, মুখ জ্বালা করছে তার। অনেক দিন পর হঠাৎ এমন জ্বর খাওয়ায় বেশ লেগেছে। পিহুর কান্না না থামানোর জন্য সাদি আবারও বলে ওঠে। পিহু, ডোন্ট ক্রাই, স্টপ। পিহু চুপ করে আরও জোরে কেঁদে ওঠে, সাথে সাথে বলে ওঠে। মামুনি থাকতেই তো মারতেন সারাদিন, আর এখন তো মামুনিও নেই, আরো বেশি করে মারবেন। এখন আর মামুনি আদর করবে না আমায়? আপনার তো কিছু হয় না, শুধু মারতেই পারেন আপনি। ভালোবেসেছেন কখনো যে এর মানে বুঝবেন আপনি? পিহু আর দাঁড়ালো না, হনহন করে নিজের ঘরে গিয়ে দরজা আটকিয়ে দিল ভিতর থেকে। এদিকে বাইরে ফেলে গেল পুরোপুরি ভেঙে দেওয়া সাদিকে। সব থেকে দুর্বল জায়গায় আঘাত করেছে পিহু তার। আসলেই আপন মানুষগুলো বুকের মধ্যেখানে আঘাত করে। সাদির চোখ দিয়ে টপ করে 2 ফোঁটা জল পড়ে। সাদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ভাঙা গ্লাসগুলোর দিকে তাকিয়ে বলে। আসলেই পিহুরানি, আমি কখনো কাউকে ভালোবাসিনি। আমার মনটা একজনের কাছেই ছিল, ভালোবাসবো কি করে? তবে এই দুনিয়ায় আমার চেয়ে বেশি তোকে কেউ ভালোবাসেনি। সাথে ঘুষি দিল টেবিলের উপরে, সাথে কয়েক টুকরো গ্লাসের ভাঙা টুকরো হাতের চামড়া ছিঁড়ে ভিতরে প্রবেশ করলো। রক্ত ঝরতে লাগলো বৃষ্টির মতো, হাত থেকে রক্ত পড়ছে আর সাদি হাসছে। হাতে গেঁথে যাওয়া কাচের দিকে তাকিয়ে আবারও বিড়বিড় করে বলে উঠল। এই কাজের চেয়ে তোর কথা আমাকে বেশি যন্ত্রণা দিল রে জান। একদিন তুইও আমার জন্য খুব কাঁদবি, তবে সেদিন আমার আবার থাকবে না প্রাণ। এমন ভর দুপুরে নিজের ছেলের পাশে একটা অপরিচিত মেয়েকে বউ সাজে দেখে চমকে গেছেন নাবিলের মা কায়া বেগম, তার বাবা হায়দার সাহেব। একই সাথে চমকেছেন যে ছেলে একটু আগে তা একটা মেয়ের জন্য কাঁদছিল, সেই ছেলে এখন একটা মেয়ের পাশে কি করছে। কায়া বেগম নিজের কৌতূহল ধরে না রাখতে পেরে নাবিলকে জিজ্ঞাসা করেই ফেললেন। বাবা, এই মেয়েটা কে? নাবিলের এক প্যান্টের পকেটে গুজে ভাবলেশীনভাবে বলল। তোমাদের বৌমা, মানে আমার বিয়ে করা স্ত্রী। নাবিলের কথায় চমকে যায় কায়া বেগম ও হায়দার। হায়দার অবাকের কণ্ঠে বলেন। মানে? মানে আবার কি? আব্বু বৌমা পছন্দ হয়নি? তো তুমি আমাদের জানালে না কেন? আমার কোনো ইচ্ছা করেনি, এখন জানিয়েছি, মেনে নাও। এ বিয়ে আমি মানি না। তুমি মানা না মানার কেউ না আব্বু। নাবিল মুখে মুখে তর্ক করবে না, রাগাবে না, পেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মানে? মানে বুঝছো না? একদিনে কতটা অধঃপতন হয়েছে তোমার, পুরো অমানুষ হয়ে গেছো, আমার মুখে মুখে কথা বলছো। নাবিল নিজের বাবার কথা শুনে ঠোঁট প্রসারিত করে হাসে। নাবিলের হাসি দেখে আরও অবাক হলেন হায়দার ও কায়া বেগম। নাবিল হেসে নিজের বিয়ে করা স্ত্রীর হাত ধরে নিজের ঘরের দিকে হাঁটা শুরু করে। একবার ঘাড় ঘুরিয়ে পিছু তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে। খুব বড় বোকা আপনারা মিস্টার ও মিসেস হায়দার সাহেব। যতদিন বাড়ি আপনাদের ছিল আমি আপনাদের ছিলাম, এখন এ বাড়ি পুরো প্রপার্টি আমার। এখন আমাদের লগে কথা বলার প্রয়োজন নেই, থাকলে থাকুন, নয়তো গেট খোলা। নাবিল আর কিছু না বলে সাফার হাত ধরে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সাফার বাড়ি সাতক্ষীরা জেলায়। নাবিলের সাথে তার পরিচয় অনলাইনে। সাফার বাবা গ্রামের চেয়ারম্যান। পরিবারের একমাত্র মেয়ে হওয়াও সাফার বাবা প্রথমে নাবিল আর সাফার সম্পর্ক না মানলেও মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নেয়। একজন বাবার কাছে তার মেয়ের সুখের চেয়ে আর কি দামি হবে। সাফা বেশ অহংকারী একটা মেয়ে। ছোট থেকেই নিজের কাজ ব্যতীত কারোর কোনো কাজ সে করেনি। বন্ধুমহলেও তেমন ছিল না সাফার। অতিরিক্ত অহংকারী হওয়ায় কথায় কথায় টাকার খোঁটা দিত বন্ধুদের। সেখান থেকেই বন্ধু কমে গেল। নাবিল ঘরে এনে সাফাকে বসতে দেয় সোফায়। সাফা সোফার উপরে পায়ের তুলে আদুরে গলায় বলে। না বউ জান, সিগারেটের প্যাকেটটা কই? মানে তুমি এখন যাবে? হ্যাঁ বেব, প্রায় আধ ঘন্টা খাইনি, পাপা ছিল বলে, প্লিজ দাও। নাবিল আর কিছু না বলে স্টাডি টেবিলের ড্রয়ার থেকে সিগারেট আর লাইটার দিল সাফার হাতে। সাফা মনের সুখে ধোয়া ওড়াতে লাগলো। গ্রামে থেকেও শহরের মেয়েদের মতন হয়েছে সাফা। নাবিল সাফার দিকে তাকিয়ে নিজের একটু আগের কান্নার কথা ভেবে হাসে। সে তো পিহুর মতো একটা সোনার পাখি হারানোর জন্য কেঁদেছিল, কোনো মায়ের জন্য না। যদিও নাবিলের উদ্দেশ্য ছিল পরিপূর্ণ ভিন্ন, তবে পূর্ণ আর হলো না। তাই সময় নষ্ট না করে নতুন পাখিকে একেবারে খাঁচায় পড়েছে। কাল রাতেই এসে দিয়ে গেছিল সাফার বাবা। সারা রাত একসাথে থেকে সকালে পিহুর সাথে শেষবারের মতো নাটক করেছিল।
যাতে একবার নিজের অসৎ উদ্দেশ্য পূরণের সুযোগ পায়। তবে পায়নি। ব্যর্থতার কারণে বাড়ি এসে কেঁদেছে। পরে নিজের মায়ের কথা শুনে আর দেরি না করে সাফাকে বিয়ে করে বাড়িতে তুলেছে। এমনিতেই বাড়িটা হায়দার সাহেবের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের নামে করে নিয়েছে। জেরিনের কাছ থেকে খুব দরকারি একটা কাজও নাবিলের বিয়ের কথা শুনে চমকায় পিহু। দুপুরে ঘুম থেকে উঠতেই এমন খবর পেয়ে হতবাক সে। কলেজে সেই পরিচিত গাছের নিচে দাঁড়িয়ে আছে নাবিল, জেরিন আর পিহু। পিহুর পরনে মেরুন রঙের একটা গাউন, ওড়না দেওয়া মাথায়, জেরিনের ঘাড়ে ব্যাগ। কিছু একটা দিবার জন্যই এসেছে সে। পিহু ফুলছে, নাকের পাটাটা লাল। পিহু নাবিলের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি বিয়ে করেছেন? নাবিল ভাবলেশীনভাবে জবাব দিল, হ্যাঁ করেছি তো। তো মানে একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করতে লজ্জা করে না আপনার? ইসরে, সরি জান, ভুল হয়েছে। ফিডার খাবো, মাফ করে দাও। বেশ রসিকতা সুরেই বলে নাবিল। আপনার লজ্জা করছে না? কিসের লজ্জা? তুই তোর চাচাতো ভাইয়ের লগে থাকিস, তোর লজ্জা করে না? পিহুর সাথে সাথে জেরিন চমকায়। আজ তারা এক নতুন নাবিলকে দেখছে। আসলেই তো নাবিলের আচার আচরণ এমন নয়। পিহু এবার রাগীভাবে নাবিলের গেঞ্জির কলার চেপে ধরে। আর যাই হোক, সে তাকে মেনেছে। তবে এর মানে নাবিল যা বুঝিয়েছে তার পিহুর বুঝতে বাকি নেই। তার দিকে নষ্টার ইঙ্গিত দিয়েছে। পিহু রাগী কণ্ঠে বলে,